বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই আপনাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছেন, কারণ বাংলাদেশ ডিজিটাল সরকার আপনাদের জন্য পড়াশোনার বিভিন্ন মিডিয়া ওপেন করে দিয়েছে, যাতে আপনারা খুব সহজে আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। যেমন বাংলাদেশ সংসদ টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া হবিগঞ্জের স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই হবিগঞ্জ এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন ক্লাস উপভোগ করিতেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি আপনাদের জন্য একটি ক্লাস আপলোড করেছি, অবশ্যই সেই ক্লাসটা আপনারা উপভোগ করছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও বরাবরের ন্যায় আমি আপনাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি, আপনারা অবশ্যই ক্লাসটা উপভোগ করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলুন ক্লাসটি আমরা উপভোগ করি। অনলাইন স্কুল হবিগঞ্জ সদর হবিগঞ্জ এর পক্ষ থেকে সবাইকে মুজিব শতবর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবং এই মুহূর্তে যারা আমার ক্লাসটি উপভোগ করিতেছেন বা দেখবেন, সবাইকে আমার ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি মূলত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। বিষয় কৃষিবিজ্ঞান, পঞ্চম অধ্যায় বনায়ন। এর প্রথম থেকে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই আমার আলোচনার সাথেই থাকবেন এবং শেষ সময় পর্যন্ত ক্লাসটি উপভোগ করিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক কৃষিবিজ্ঞান, মির্জাপুর হাই স্কুল হবিগঞ্জ সদর হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি উপভোগ করার জন্য অবশ্যই খাতা কলম বই সঙ্গেই রেখেছেন এবং আমার ক্লাসটি উপভোগ করার জন্য অধীর আগ্রহী আছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখি আজকের ক্লাসের কি মূল আলোচ্য বিষয় আপনাদের জন্য রেখেছি। আজকের ক্লাসে আলোচনা থাকবে বনায়ন সম্পর্কে, আলোচনা থাকবে বাংলাদেশের বন অঞ্চলের বিস্তৃতি নিয়ে, আলোচনা থাকবে বন সংরক্ষণ বিধি, বন্য প্রাণী সংরক্ষণ বিধি, বন নার্সারি, বন নার্সারির ধরন, মাতৃগাছ নির্বাচন, বীজ সংগ্রহ পদ্ধতি। এছাড়া বীজ নিষ্কাশন পদ্ধতি নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। বীজ সংরক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া নার্সারির জায়গার পরিমাণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকের ক্লাসটি হবে এবং অবশ্যই আপনারা সুন্দরভাবে খাতায় নোট করিতেছেন এবং আজকের আলোচনা থেকে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ মূল্যায়নও থাকবে। অর্থাৎ ক্লাসটি আপনারা কতটুকু মনোযোগ দিয়ে দেখছেন বা আমার কথা শুনছেন এরপর ভিত্তি করে মূল্যায়ন থাকবে এবং সর্বশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য বাড়ির কাজও থাকবে। তো চলুন দেখি আজকের ক্লাসের বিস্তারিত আলোচনার বিষয়। প্রথমেই বনায়ন, অর্থাৎ বনায়ন কি এ বিষয়ে আমরা জানব। বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণ করাকে বলা হয় বনায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই বুঝতে পারছেন যে বনায়ন কাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের দেশের মোট আয়তনের তুলনায় শতকরা
25 ভাগ বনভূমি থাকা অপরিহার্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে কি আমাদের দেশে শতকরা 25 ভাগ বনভূমি আছে? আমরা একটু দেখি। সরকারি হিসেব মতে আছে মাত্র 17 ভাগ। অবশ্যই বুঝতে পারছেন আমাদের দেশে শতকরা 25 ভাগ বনভূমি নেই। এছাড়া ইউনেস্কোর মতে আছে মাত্র 10 ভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে মোট বনভূমির আয়তন হচ্ছে 22.5 লক্ষ হেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূল বিষয় হচ্ছে কি? এখানে মূল বিষয় হচ্ছে হলো আমাদের দেশের মোট আয়তনের তুলনায় কত ভাগ বনভূমি থাকার দরকার? 25 ভাগ। অবশ্যই খাতায় নোট করবেন। আর সরকারি হিসাব মতে আছে মাত্র 17 ভাগ, আর ইউনেস্কোর মতে আছে মাত্র 10 ভাগ, এবং আমাদের দেশে মোট বনভূমির আয়তন হচ্ছে মাত্র 22.5 লক্ষ হেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এরপর আপনাদের জন্য আলোচনা থাকবে বাংলাদেশের বন অঞ্চলের বিস্তৃতি। অবস্থান ও বিস্তৃতি ভেদে বন অঞ্চলকে 5 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, পাহাড়ি বন। এ বনের অবস্থান হচ্ছে আমাদের দেশের পূর্ব অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে, যেমন কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এ বনের প্রধান প্রধান বৃক্ষ হচ্ছে গর্জন, রাজকরই, চাপালিশ, তেলসুর, করই, গামার, চাম্পা, জারুল, সেগুন ও বন্য আম ইত্যাদি। এ বনের মধ্যে আবার বিভিন্ন ধরনের বাঁশ দেখতে পাওয়া যায়, যেমন বরাক, মলি, উড়, মরাল ও তল্লা। তাছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাহাড়ি বন অঞ্চলে হাতি, বানর, শূকর, ভাল্লুক, বনমুরগি, শিয়াল, নেকড়ে, কাঠবিড়ালি ইত্যাদি বন্য প্রাণী বাস করে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আলোচনা বিষয়টা বুঝতে পারছেন। এ বনের মোট পরিমাণ হচ্ছে 13.16 লক্ষ হেক্টর। অবশ্যই সুন্দর করে এই বিষয়টা আপনারা খাতায় নোট করবেন। অনেক সময় কিন্তু বহু নির্বাচনীতে এই প্রশ্নটি এসে থাকে যে পাহাড়ি বনের মোট পরিমাণ কত, তখন সুন্দর করে আপনারা আনসার করবেন 13.16 লক্ষ হেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আপনাদের জন্য আলোচনা থাকবে সমতল ভূমির বন। বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের বনকে সমতল ভূমির বন বলে। এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল ও গজারি, এছাড়া করই, রেন্টি ও জারুল ইত্যাদি। এ বনের মধ্যে নেকড়ে, হরিণ, বানর, সাপ, গুগু, দোয়েল ও শালিক দেখতে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ বনের মোট পরিমাণ হচ্ছে 1.23 লক্ষ হেক্টর। অনেক সময় আপনাদের জন্য বহু নির্বাচনী হিসেবে আসে যে সমতল ভূমির বনের প্রধান বৃক্ষের নাম কি, তখন আপনারা সুন্দর করে আনসার করবেন শাল ও গজারি, এছাড়া করই, রেন্টি ও জারুল ইত্যাদি। এরকমভাবে সুন্দর করে আপনারা আশা করি আনসার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আপনাদের জন্য আলোচনা থাকবে ম্যানগ্রোভ বন। প্রথমে আমরা জানব ম্যানগ্রোভ বন সম্পর্কে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত, প্রত্যহ সামুদ্রিক জোয়ারের পানিতে এ বন প্লাবিত হয় বলে একে লোনা পানির বনও বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার
দক্ষিণের বিস্তৃত এলাকা ম্যানগ্রোভ বলে পরিচিত। এ বনের গুরুত্বপূর্ণ বৃক্ষ হচ্ছে গেওয়া, গরান, পশুর, কেওয়া, বাইন, কাঁকড়া ও গোলপাতা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ বনের অধিকাংশ উদ্ভিদের ঊর্ধ্বমুখী বায়বীয় মূল রয়েছে। অবশ্যই বিষয়টা আপনারা সুন্দর করে আয়ত্ত করবেন। আপনাদের বইতে ম্যানগ্রোভ বন সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। আশা করছি আপনারা বইটি সুন্দরভাবে ভালো করে পড়বেন। তাছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ বনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। তাছাড়া বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও জলজ প্রাণীও বাস করে। এ বনের মোট আয়তন 6000 বর্গ কিলোমিটার। আশা করছি ম্যানগ্রোভ বন সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। আমাদের দেশে 3টি জায়গায় এই ম্যানগ্রোভ বন দেখতে পাওয়া যায়। 1 চকরিয়া সুন্দরবন, 2 টেকনাফ উপকূল, 3 বৃহত্তর খুলনার সুন্দরবন। অনেক সময় কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আসে যে আমাদের দেশে কয়টি জায়গায় ম্যানগ্রোভ বন দেখতে পাওয়া যায়। আশা করছি এই বিষয়টা আপনারা সুন্দর করে আনসার করিবেন। সামাজিক বন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকে সামাজিক বনায়ন বলা হয়। সামাজিক বনায়ন ব্যবস্থাপনায় জনসাধারণ সরাসরি সম্পৃক্ত থাকে। সকল সড়ক, মহাসড়ক ও রেল লাইনের পাশে সামাজিক বনায়ন কর্মসূচি প্রবর্তন করা হয়েছে। সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা। গৃহ নির্মাণ ও আসবাবপত্রের জন্য কাঠের যোগান দান ও জ্বালানি কাঠের ঘাটতি পূরণ করা যায়। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীকে কাজে লাগানো এবং দরিদ্র বিমোচন করা যায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভূমিক্ষয় রোধ করা যায়। মোস্ট ইম্পর্টেন্ট, সামাজিক বনায়নের প্রয়োজনীয়তার মধ্যে কিন্তু এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভূমিক্ষয় রোধ করা যায় এবং জনগণের মৌলিক চাহিদা সামাজিক বনায়নের মাধ্যমে কি করা যায়? পূরণ করা যায়। এবং দেখতে কেমন? আপনারা এই চিত্রটি অবশ্যই আপনাদের বইতে দেওয়া আছে। সামাজিক বনায়ন দেখতে সেম এরকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আপনাদের আলোচনা থাকবে কৃষি বন। আশা করছি আমার ক্লাসটি আপনারা ভালোভাবে উপভোগ করতেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা নোট করতেছেন। কৃষি বনায়ন হলো কোনো জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশুপাখি উৎপাদন ব্যবস্থাকে বোঝায়। সাধারণভাবে কৃষি বনায়ন হচ্ছে এক ধরনের সমন্বিত ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি। কৃষি বনায়ন পদ্ধতি ও প্রকার: 1 ফসল বন, 2 তৃণবন, 3 কৃষি তৃণবন, 4 কৃষি বন মৎস্য খামার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফসল বন কি? বিভিন্ন স্থানে বিভিন্ন গাছ ও আন্ত ফসল সমন্বয়ে গঠিত। প্রধান উদ্দেশ্য খাদ্য ও পশুখাদ্য উৎপাদন। তৃণবন, এরপর তৃণবন মিশ্র খামার হয়ে থাকে। প্রধান উদ্দেশ্য খাদ্য ও পশুখাদ্য উৎপাদন। এরপর কি? কৃষি তৃণবন ফসলের জোর চাষ, মাঝে মাঝে বনজ গাছের উৎপাদন করা যায়। এরপর কৃষি বন
মৎস্য খামার। মিশ্র খামার করা যায়। উঁচু নিচু জমি সমন্বয়ে খামার স্থাপন করতে হয়। ফসল উৎপাদনকারী উদ্ভিদ ও মৎস্য উৎপাদন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা থাকবে বন সংরক্ষণ বিধি নিয়ে। কোনো অঞ্চলে নতুন বন অঞ্চল সৃষ্টি বা সরকারি বন অঞ্চল থেকে গাছ কাটা, অপসারণ, পরিবহন ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট আইন বা বিধান রয়েছে। এসব আইন বিধানকে বন বিধি বা বন আইন বলা হয়। বনভূমির সকল সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য এ উপমহাদেশে 1927 সালে বন সংরক্ষণ আইন করা হয়, যা বন আইন 1927 নামে পরিচিত। অবশ্যই এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকার 1990 সালে এই আইনের বিভিন্ন সংশোধনী আনয়ন করে, যা বন আইন সংশোধন 1990 নামে পরিচিত। 1996 সালে আইনের আরও কিছু সংশোধনী আনা হয়। অনেক সময় আপনাদের প্রশ্ন এসে থাকে যে কত সালে বন আইনের আরও কিছু সংশোধনী আনা হয়। অবশ্যই সুন্দর করে আপনারা আনসার করবেন 1996 সালে। এরপর বন বিধির বর্ণনা। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গাছপালা ও অন্যান্য বনজ সম্পদ আহরণ করা। এছাড়া আরও আপনাদের বইতে অনেক সুন্দরভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে। বন বিধি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা আছে, যেমন প্রয়োজনীয় অনুমতি ব্যতীত বনের গাছ কাটা, অপসারণ ও পরিবহন করা, বন কর্মকর্তা অথবা বন রক্ষণাবেক্ষণে নিয়োজিত ব্যক্তির কাজে বাধা প্রদান করা। এছাড়া বন অঞ্চলে গবাদি পশু চরানো, বনে শিকার করা, গুলি করা, মাছ ধরা, পানি বিষাক্ত করা অথবা বনে ফাঁদ পাতা, আরও বিভিন্ন ধরনের অপসারণ। বন আইন লঙ্ঘনের শাস্তির বিধান। কেউ যদি বন আইন লঙ্ঘন করে তার জন্য অবশ্যই শাস্তির বিধান রয়েছে। আমরা একটু দেখি। বন আইন লঙ্ঘনে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। ন্যূনতম 6 মাসের জেল সহ 5,000 টাকা জরিমানা। কেউ যদি বন আইন লঙ্ঘন করে অবশ্যই কিন্তু ন্যূনতম 6 মাসের জেল সহ 5,000 টাকা তাকে জরিমানা করা হবে, এবং সর্বোচ্চ 5 বছরের জেল সহ 50,000 টাকা জরিমানা করা হবে। এসব অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়। অবশ্যই বুঝতে পারছেন, অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর বন্যপ্রাণী সংরক্ষণ বিধি নিয়ে আলোচনা করব। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার 1973 সালে একটি আইন বিভিন্ন প্রণয়ন করে, যা বন্যপ্রাণী সংরক্ষণ 1973 নামে অভিহিত। এ আইন বলে, বিনা অনুমতিতে যে কোনো উপায়ে বন অঞ্চলে বন্যপ্রাণী শিকার বা হত্যা করা, বন্যপ্রাণী প্রজননে বিঘ্ন সৃষ্টি, জাতীয় উদ্যানের সীমানার 1 মাইলের মধ্যে কোনো প্রাণী শিকার, বিদেশে রপ্তানি করা প্রভৃতির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আইন লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। অবশ্যই যদি কোনো নিয়ম থাকে, সে নিয়ম যদি কেউ না মানে তার জন্য অবশ্যই শাস্তি তো থাকবেই। এক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণের যে নিয়ম আছে সেটা যদি কেউ অমান্য করে তার জন্য কিছু শাস্তি থাকবে, যেমন 6 মাসের জেল সহ 500 টাকা জরিমানা করা হবে। এছাড়া 2 বছরের জেল সহ 2,000 টাকাও জরিমানা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এমন ধরনের কোনো কাজ করব না যাতে আমাদেরকে শাস্তির মধ্যে পড়তে হয়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর বন নার্সারির আলোচনা থাকবে। আবিধানিক অর্থে বনজ নার্সারি হলো চারা গাছের আলয় বা চারালয়। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসে। নার্সারি এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বন নার্সারি কী। বন নার্সারির প্রয়োজনীয়তা। এমন অনেক বীজ রয়েছে যেগুলো গাছ থেকে ঝরে পড়ার 24 ঘন্টার মধ্যে রোপণ করতে হয়। এসব প্রজাতির জন্য নার্সারি একান্ত অপরিহার্য। অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে 24 ঘন্টা এমন কিছু বীজ আছে যেগুলো 24 ঘন্টার মধ্যে রোপণ করতে হয়, তাহলে তো অবশ্যই নার্সারি খুবই দরকার। উদাহরণ দিলে আপনার বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেমন গর্জন, শাল, রাবার, তেলসুর প্রভৃতি উদ্ভিদের বীজ 24 ঘন্টার মধ্যে রোপণ করতে হয়। ভালো মানের বাগান করতে প্রয়োজন উন্নত মানের সুস্থ সবল চারা। আর এ ধরনের চারা একমাত্র নার্সারিতেই তৈরি করা যায়। বন নার্সারির ধরন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নার্সারি বিভিন্ন ধরনের হয়। আপনাদের বইতে 4 ধরনের নার্সারি আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের বইয়ের সাথে আজকের ক্লাসের বিষয়বস্তু আপনারা একটু মিলিয়ে দেখবেন। যেমন 1 মাধ্যম ভিত্তিক নার্সারি। এ ধরনের নার্সারি আবার 2 ধরনের। ক পলিব্যাগ নার্সারি, খ বেড নার্সারি। তাহলে পলিব্যাগ নার্সারি কি? পলিব্যাগের মাধ্যমে চারা উত্তোলন করা হয়। আর বেড নার্সারি সরাসরি মাটিতে বেড তৈরি করে চারা উৎপাদন করা হয়। 2 স্থায়িত্ব ভিত্তিক নার্সারি। এ ধরনের নার্সারি আবার 2 ধরনের। স্থায়ী নার্সারি আর একটি হচ্ছে কি অস্থায়ী নার্সারি। স্থায়ী নার্সারি কি? এ নার্সারিতে বছরের পর বছর চারা উত্তোলনের সুযোগ থাকে। আর অস্থায়ী নার্সারি চাহিদা অনুযায়ী চারা উৎপাদন করা হয়। বিষয়টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালোভাবে আশা করি বুঝতে পারছেন। 3 অর্থনৈতিক ভিত্তিক নার্সারি। এ ধরনের নার্সারি 2 ধরনের। 1 গার্হস্থ্য নার্সারি, 2 ব্যবসায়িক নার্সারি। তাহলে গার্হস্থ্য নার্সারি কি? এ নার্সারিতে পারিবারিক প্রয়োজন অনুযায়ী ফুল, ফল ও কাঠের চারা উত্তোলন করা হয়। আর ব্যবসায়িক নার্সারি, এ নার্সারিতে ব্যবসায়িক উদ্দেশ্যে ফুল, ফল, কাঠ ও ঔষধি উদ্ভিদের চারা উত্তোলন করে বিক্রয় ও সরবরাহ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি সর্বশেষ 4 নম্বরটি। এটি হচ্ছে কি ব্যবহার ভিত্তিক নার্সারি। উদ্ভিদের ব্যবহারের উপর ভিত্তি করে এ ধরনের নার্সারি করা হয়। যেমন মেহগনি, সেগুন, রেন্টি গাছের চারা উৎপাদনের জন্য তৈরি নার্সারি। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার আরেকটি বিষয় হচ্ছে হলো মাতৃ গাছ নির্বাচন। আমরা যে গাছটি নির্বাচন করব সে গাছটি অবশ্যই মধ্যবয়সী হতে হবে। শুধু মধ্যবয়সী হলেই হবে না, সেটা অবশ্যই সুস্থ সবল হতে হবে। শুধু সুস্থ সবলই হলে চলবে না, সেটা অবশ্যই রোগমুক্ত হতে হবে এবং অধিক ফল উৎপাদন করে গাছকে নির্বাচন করতে হবে। অবশ্যই বিষয়টা আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারছেন এবং সুন্দর করে খাতায় নোট করিতেছেন। এরপর বীজ সংগ্রহ পদ্ধতি। সাধারণত 2 ভাবে গাছ থেকে বীজ সংগ্রহ করা হয়। 1 ভূমি হতে বীজ সংগ্রহ। বীজ পাকার পর যখন কিছু বীজ মাটিতে পড়ে তখন বীজ সংগ্রহের উপযুক্ত সময়। বীজ পাকার মধ্যবর্তী সময়ে এ বীজ সংগ্রহ
করতে হয়। যেসব গাছের ফল পেকে ফাটে না এবং বীজ ছড়িয়ে পড়ে না, সেসব বীজ এ পদ্ধতিতে সংগ্রহ করা হয়। যেমন সেগুন, গর্জন, শাল, কদম, পিতরাস, তেলসুর ইত্যাদি উদ্ভিদের বীজ ভূমি হতে সংগ্রহ করা যায়। এরপর গাছ থেকে ফল ও বীজ সংগ্রহ। ছোট ছোট বীজ যা মাটিতে পড়লে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, ফলে মাটি হতে সরাসরি সংগ্রহ করা সম্ভব হয় না। এ পদ্ধতিতে বীজ সংগ্রহের ক্ষেত্রে যখন ফল পরিপক্ক হবে তখন দা বা ছুরি দিয়ে গাছের ছোট ছোট ডাল কেটে সরাসরি গাছ থেকে বীজ সংগ্রহ করা যায়। সেসব বীজ নিম্নের পদ্ধতিতে সংগ্রহ করা যায়। যেমন পট জাতীয়, বাবলা, করাই। এরপর ক্যাপসিউল, মেহগনি, চম্পা, কোন, পাইন। গাছ থেকে ফল ও বীজ সংগ্রহের পর রোদে শুকোতে হবে। এরপর পট, ক্যাপসুল বা কোন ফাটিয়ে বীজ পৃথক করতে হবে। এগুলো দেখতে এরকম। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে কি মেহগনির ক্যাপসুল, আর এটা হচ্ছে কি করই এর পট, আর এটা হচ্ছে কি পাইন কোন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা থাকবে, তা হচ্ছে কি বীজ নিষ্কাশন। প্রথমে জানবো বীজ নিষ্কাশন কি। ফল সংগ্রহ করার পর বীজগুলোকে শ্বাস, আবর্জনা, খোসা ইত্যাদি থেকে পৃথক করাই হলো বীজ নিষ্কাশন। বীজ নিষ্কাশনের পদ্ধতি প্রধানত তিনটি। এক, বাছাই পদ্ধতি। যেসব গাছের অঙ্কুরোদ্গমকাল সংক্ষিপ্ত, অর্থাৎ 4 থেকে 7 দিন, এসব ক্ষেত্রে বাছাই পদ্ধতি ব্যবহার করা হয়। এসব গাছের গোটা ফলে বীজ হিসেবে বপন করা যায়। যেমন উদাহরণ দিলে আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারবেন। নারিকেল, সেগুন, গর্জন ও শাল বীজ। এরপর শুকনো পদ্ধতি। জারুল, ইপিলিপিল, তুলো, মেনজিয়াম, বাবলা, মেহগনি, করই গাছের বীজ শুকনো পদ্ধতিতে নিষ্কাশন করতে হয়। গাছ থেকে ফল পেড়ে ভালো করে রোদে শুকোতে হয়। ফল ফেটে যখন বীজ বেরিয়ে আসে তখন মাড়াই করে বীজ নিষ্কাশন করা হয়। সর্বশেষ 3, পচন পদ্ধতি। এ পদ্ধতিতে ফল পানিতে পচানোর পর বীজ বের করা হয়, তারপর বাতাসে শুকোতে হয়। উদাহরণ আম, কাঁঠাল, তেঁতুল ও পেয়ারা ইত্যাদি। এরপর আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নার্সারি জায়গার পরিমাণ নির্ণয়। পলিব্যাগের আকার প্রতি বর্গমিটার চারার সংখ্যা। পলিব্যাগের আকার যদি 15 সেমি ইন্টু 10 সেমি হয় তাহলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা হবে 65টি। পলিব্যাগের আকার যদি 18 সেমি ইন্টু 15 সেমি হয় তাহলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা হবে 45টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলিব্যাগের আকার যদি 25 সেমি ইন্টু 10 সেমি হয় তাহলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা হবে মাত্র 26টি। সিড বেডে চারা হতে চারার দূরত্ব।
5 সেমি ইন্টু 5 সেমি যদি চারা হতে চারার দূরত্ব হয় তাহলে প্রতি বর্গ মিটারে চারার সংখ্যা হবে 400টি। এরপর 18 সেমি ইন্টু 12 সেমি যদি হয় তাহলে চারার সংখ্যা হবে প্রতি বর্গ মিটারে 200টি। এরপর 25 সেমি ইন্টু যদি 15 সেমি হয় তাহলে প্রতি বর্গ মিটার চারা হবে 100টি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আশা করি আপনারা আমার মূল্যায়নের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং বিষয়গুলো আপনার খাতায় নোট করছেন। এখন আপনাদের জন্য থাকবে মূল্যায়ন। আজকের মূল্যায়ন হিসেবে থাকবে মাত্র 4টি বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি আপনারা উত্তরগুলো ঝটপট খাতায় লিখবেন এবং উত্তরগুলো সঠিক হয়েছে কিনা আমি কিন্তু সাথে সাথেই উত্তরটি আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আপনাদের জন্য যে প্রশ্নটি আছে, একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশের মোট আয়তনের তুলনায় শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? এই বিষয়টা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু আজকের ক্লাসে আলোচনা করেছি। আশা করছি আপনারা উত্তরটি অবশ্যই করতে পারবেন। তো দেখি আজকের এই বহু নির্বাচনের জন্য কী কী অপশন আপনাদের জন্য রাখা হয়েছে। প্রথম অপশন আছে কি 10 ভাগ, দ্বিতীয় অপশন 15 ভাগ, তৃতীয় অপশন 20 ভাগ এবং সর্বশেষ অপশন 25 ভাগ। আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এই 4টি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে অবশ্যই আপনারা খাতায় নোট করেছেন। কি আশা করি বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে এখানকার মধ্যে সঠিক কোনটা হবে? গুড, 25, শতকরা 25 ভাগ বনভূমি থাকা দরকার। ধন্যবাদ যারা আনসার করতে পারছেন। এরপর দেখি 2 নম্বর বহু নির্বাচনীটি আপনাদের জন্য কি রাখা হয়েছে। 2 নম্বর বহু নির্বাচনী হিসেবে আপনাদের জন্য রাখা হয়েছে আমাদের দেশে পাহাড়ি বনের মোট আয়তন কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই বিষয়টাও কিন্তু আমি আজকের আলোচনায় করেছি এবং আপনারা অবশ্যই সেই বিষয়টি খাতায় সুন্দর করে নোট করছেন। আশা করি এখন আপনারা প্রশ্নটির উত্তর করতে পারবেন। প্রথম অপশন 13.16 লক্ষ হেক্টর, দ্বিতীয় অপশন 1.23 লক্ষ হেক্টর, তৃতীয় অপশন 6000 বর্গ কিলোমিটার এবং সর্বশেষ অপশন হচ্ছে 22.5 লক্ষ হেক্টর। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সুন্দর করে খাতায় নোট করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আমি সরাসরি এখন জিজ্ঞেস করব যে আপনারা কে কোনটা আনসার করছেন। প্রথমে আমি জিজ্ঞেস করব বর্ণালীকে। বর্ণালী আপনি একটু কষ্ট করে বলেন যে এখান থেকে সঠিক কোনটা হবে, অর্থাৎ আমাদের দেশে পাহাড়ি বনের মোট আয়তন কত? বর্ণালী আপনি বলছেন 4 নম্বরটা হবে, অর্থাৎ 22.5 লক্ষ হেক্টর। বর্ণালী দুঃখিত আমি আপনার উত্তরটা নিতে পারলাম না। এরপর উত্তর করবেন অলিউর। আপনি কোনটা উত্তর করেছেন? আপনি উত্তর করেছেন হলো 2 নম্বরটা 1.23 লক্ষ হেক্টর। ঠিক, দেখি আপনারটা সঠিক হয়েছে কিনা। দুঃখিত অলিউর আপনার প্রশ্নটি সঠিক হয়নি। এরপর আমি জিজ্ঞেস করব ফওয়াদ হাসানকে। আশা করি ফওয়াদ হাসান সঠিকভাবে আনসার করেছেন। ফওয়াদ হাসান আপনি কোনটি আনসার করেছেন? আপনি আনসার করেছেন 3 নম্বর, না 6000 বর্গ কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখি আপনাদের উত্তরটি হয়েছে কিনা। না, ফওয়াদ হাসানের উত্তরটাও সঠিক হয়নি। আপনারা ক্লাসটি ভালোভাবে উপভোগ করেন নাই, হয়তো বা আমার কথা ভালোভাবে শোনেন নাই। তো আমি দেখি সর্বশেষ যে অপশনটা আছে তাহমিদ আক্তার রুমি। আশা করছি আপনি
কোনটা আনসার করছেন? আপনি ক নম্বরটা আনসার করছেন। দেখি তাহলে আপনারটা সঠিক হয়েছে কি না। জি, আপনারটা সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকের প্রশ্নের উত্তর করতে পারেন নাই, অবশ্যই আরও ভালো মনোযোগ সাথে ক্লাসগুলো উপভোগ করবেন। আশা করি আপনারাও প্রশ্নের উত্তর করতে পারবেন। এরপর চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি আপনাদের জন্য রাখা হয়েছে, পাহাড়ি বনে নানা ধরনের বাস জন্মে, নিচের কোনটি পাহাড়ি বনের বাস নয়? এই বিষয়টি কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আলোচনা হয়েছে। আপনাদের যে অপশন রাখা হয়েছে বরাক, দ্বিতীয় অপশন রাখা হয়েছে মলি, তৃতীয় অপশন রাখা হয়েছে মরাল এবং চতুর্থ অপশন রাখা হয়েছে চম্পা। কেউ আনসার করছেন মরাল। মরাল সঠিক না। আমি একটু জিজ্ঞেস করব, শাপলাকে জিজ্ঞেস করব যে শাপলা আপনি কোনটি আনসার করেছেন। আশা করি শাপলার উত্তরটি অবশ্যই সঠিক হবে। শাপলা আনসার করছেন মূলে। দুঃখিত শাপলা, আপনার উত্তরটি সঠিক হয়নি। সাগর মিয়া, আপনি কোনটি আনসার করছেন? আপনার আনসার করছেন বরাক, ক নম্বরটা না। দেখি তাহলে আপনারটা সঠিক হয়েছে কিনা। সাগর মিয়া, আপনার আনসারও সঠিক হয়নি। এরপর আমি সরাসরি জিজ্ঞেস করব এখন সাকিবুল হাসানকে। সাকিবুল হাসান, আপনি কোনটা আনসার করছেন? 4 নম্বরটা না। দেখি আপনারটা সঠিক হয়েছে কিনা। ধন্যবাদ সাকিবুল হাসান, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আশা করি আপনি আরও ভালো করে পড়াশোনা করবেন, এভাবে প্রশ্নগুলোর উত্তর যাতে আপনি করতে পারেন, এটাই কামনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা চলে যাব সরাসরি চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নটি আপনাদের জন্য রাখা হয়েছে, বন আইন লঙ্ঘনের ন্যূনতম শাস্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি একটু ক্লাসটি আবার রিভিউ করেন অবশ্যই দেখতে পাবেন এই বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। তো দেখি এই প্রশ্নের কী কী অপশন আপনাদের জন্য রাখা হয়েছে। ক নম্বরে রাখা হয়েছে 6 মাস জেল সহ 5,000 টাকা জরিমানা। আপনারা উত্তরগুলো জটপট খাতায় নোট করেন। এবার 2 নম্বর অপশন রাখা হয়েছে কি 5 বছর জেল প্লাস 500 টাকা জরিমানা। 3 নম্বর উত্তর রাখা হয়েছে কি 6 মাস জেল প্লাস 500 টাকা জরিমানা। এবং 4 নম্বর অপশন রাখা হয়েছে কি 2 বছর জেল প্লাস 2,000 টাকা জরিমানা। আশা করছি আপনারা সুন্দরভাবে সঠিক উত্তরটা খাতায় লিখেছেন। এখন আমি সরাসরি আপনাদেরকে জিজ্ঞেস করব কে কোনটা আনসার করেছেন। আমি প্রথমে জিজ্ঞেস করব রুবিকে। রুবি, একটু বলেন আপনি কোনটা আনসার করছেন। রুবি, আপনি আনসার করছেন হলো 3 নম্বরটা। সরি, আপনার উত্তরটা সঠিক হয়নি। এরপর আমি জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করতে পারি, কে বলবেন? পিয়া বলতে চাচ্ছেন না। আপনি কোনটা আনসার করছেন পিয়া? আপনি আনসার করছেন ক নম্বরটা। দেখি আপনারটা সঠিক হয়েছে কিনা। জি, পিয়ার আনসারটি সঠিক হয়েছে। পিয়াকে অসংখ্য ধন্যবাদ। আরও ভালো করে পড়াশোনা করবেন যাতে সঠিকভাবে আনসার করতে পারেন। এরপর আর কে আনসার করছেন? রাকিব। রাকিব কোনটা আনসার করছেন? খ নম্বরটা। দেখি আপনারটা সঠিক না। এরপর কে আনসার করছেন? সাবিনা। দেখি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনি কোনটা আনসার করছেন? 4 নম্বরটা। দেখি, সরি, আপনার উত্তরটি সঠিক হয় নাই। অর্থাৎ এখানে তো একটা প্রশ্নের উত্তর, এখানে একটা অপশানই সঠিক হবে, তাও পেয়ার একমাত্র সঠিক হয়েছে, আর বাদ বাকি যারা আনসার করছেন তাদেরটা সঠিক হয় নাই। যাদেরটা সঠিক হয় নাই টেনশন করার কিছু নাই। আপনারা আবার ক্লাসটা ভালো করে দেখবেন এবং বইয়ের সাথে মিলে আপনারা পড়াশোনা করবেন। আশা করি আপনারাও সুন্দরভাবে সঠিকভাবে আনসার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই করোনাকালীন সময় যাতে আপনারা বাড়িতে বসে সুন্দরভাবে পড়াশোনা করতে পারেন এবং বাড়ির কাজগুলো করতে পারেন, এই জন্য আপনাদের জন্য বরাবরের ন্যায় আজও বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হিসেবে আপনাদের জন্য রাখা হয়েছে এক, নিচের ছকের কাজটি পোস্টারে লিখে উপস্থাপনা করতে হবে। তাহলে আমরা একটু ছকটা দেখে আপনাদের জন্য কীরকম ছক রাখা হয়েছে। জি, আপনাদের জন্য এই ছকটি রাখা হয়েছে। এই ছকটা কী করবেন, সুন্দর করে ফিল আপ করবেন। অর্থাৎ পাহাড়ি বনের অবস্থান, উল্লেখযোগ্য উদ্ভিদ, বসবাসকারী প্রাণী এখানে সুন্দর করে লিখবেন। কোথায় লিখবেন, পোস্টারে। এরপর সমতল ভূমির বন, এটা কোথায় অবস্থিত, এর উল্লেখযোগ্য উদ্ভিদ সম্পর্কে লিখবেন এবং বসবাসকারী প্রাণী, এখানে কোন কোন প্রাণী বসবাস করে সেখানে এই বিষয়গুলো এখানে সুন্দর করে লিখবেন। এরপর ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত, আমরা কিন্তু টোটাল ডিটেলস আলোচনা করছি, এখানে সুন্দর করে লিখবেন এবং এখানে উল্লেখযোগ্য উদ্ভিদগুলো লিখবেন এবং এখানে কোন কোন প্রাণী বসবাস করে এই বিষয়গুলো আপনারা লিখবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনারা সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করেছেন এবং ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারছেন। দুই নম্বর কাজ আপনাদের জন্য থাকবে কৃষি বনের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখিবেন। আপনাদের বইতে সুন্দর করে কৃষি বনের প্রয়োজনীয়তা দেওয়া আছে, যতগুলো পয়েন্ট দেওয়া আছে আশা করি পয়েন্টগুলো সুন্দর করে খাতায় নোট করবেন এবং বাসায় বসে এই প্রশ্নগুলোর উত্তর আয়ত্ত করবেন। ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দকে এবং যারা আমার ভিডিওটি উপভোগ করছেন, যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা ভিডিওটি দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মূল যে আলোচ্য বিষয় ছিল আপনারা অবশ্যই খাতায় সুন্দর করে নোট করেছেন এবং এই বিষয়গুলো আপনারা অবশ্যই বাসায় কী করবেন, এগুলো সুন্দর করে আয়ত্ত করবেন এবং পরবর্তী সময় যাতে আপনাদের এই অধ্যায় পড়াশোনা করাকালীন সময় যেসব প্রবলেমগুলো হয় আপনারা যাতে খাতায় ওই বিষয়গুলো আপনারা যাতে দেখতে পারেন, এই জন্যই আপনারা সুন্দর করে খাতায় নোট করে রাখবেন এবং মূল বিষয়বস্তুগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কথা না বলে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করতে যাচ্ছি। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সর্বশেষ আপনাদের জন্য আরেকটি অ্যাডভাইস আমার পক্ষে থাকবে, তা হচ্ছিল যে আপনারা যখন বাইরে বের হবেন অবশ্যই আপনারা স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হবেন এবং বাসায় যখন থাকবেন, আত্মীয়স্বজন যখন আসবেন তখন কিন্তু আপনারা স্বাস্থ্যবিধি মেনে তাদের সাথে কথাবার্তা বলবেন। আর বাইরে গেলে বেশি কিন্তু অবশ্যই আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সরকারের যে বিভিন্ন নিয়ম নীতি আছে তার মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থাকি, সবাই সুস্থ থাকি এবং এরপরও আপনাদের জন্য আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসটির জন্য আপনারা আপাতত অপেক্ষা করেন। আশা করি সেই ক্লাসটা আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।